কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। লোকসভা ভোটের এক মাসের মাথায় ফের পরীক্ষা, এবং সেই পরীক্ষাটা ছিল বিধানসভার 10টি আসনে 13টি আসনে উপনির্বাচন। সেই উপনির্বাচনে আমরা দেখতে পেলাম ভারতীয় জনতা পার্টি আবারও কিন্তু জনতার কাছেই ধাক্কা খেয়েছে। আমাদের রাজ্যে 4টি আসনের মধ্যে 3টি আসনে বিজেপি লোকসভা ভোটের নিরিখে এগিয়ে ছিল, বিধানসভাতেও সেই আসন তাদের ছিল, কিন্তু উপনির্বাচনের পর দেখতে পাওয়া গেল 4টিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্য যে আসনগুলি ছিল সেই মোট 13টি আসনের মধ্যে 10টিতেই এগিয়ে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক, আর মাত্র 2টিতে জয় পেয়েছে এনডিএ। ফলে খুব স্বাভাবিকভাবেই এই জয়কে বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে আবারও একটা বার্তা দিয়েছেন জনতা, যে তাদের যে অহংকার, তাদের যে যাবতীয় ভয় আর ভ্রম দেখানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যর্থ করার জন্যই জনতার এটা আরও একটা বার্তা বলেই ব্যাখ্যা করা হচ্ছে বিরোধী জোটের পক্ষ থেকে। আজকে এই বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আরও বেড়ে গেল, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দলের নেতৃত্বকে কাজ করার বিষয়ে বার্তা দিয়েছেন তিনি, এবং বলেছেন যারা মানুষের থেকে দূরে সরে থাকবে, যাদের বিচ্যুতি ঘটবে, তারা যেন নিজেরটা নিজে বুঝে নেন। মুখ্যমন্ত্রীর এই বার্তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে আমরা দেখেছি কংগ্রেসের পক্ষ থেকেও ভারতীয় জনতা পার্টিকে বার্তা দেওয়া হয়েছে, এবং রাহুল গান্ধী বিরোধী দলনেতা লোকসভার, তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে ভয় আর ভ্রমের যে রাজত্ব কায়েম করতে চাইছে এই ভারতীয় জনতা পার্টির সরকার, সেখানে তাদের যে বার্তা দেওয়া হয়েছে সেখান থেকে তাদের এই বার্তাকে গ্রহণ করা উচিত, এমনই বলেছেন রাহুল গান্ধী। আমরা এই উপনির্বাচনের ফলাফল নিয়েই আজকে আলোচনা করব বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অনিন্দ্য রায়চৌধুরী, এবং সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মাত্র এক মাসের ব্যবধানে যেভাবে বদলে গেল ফলাফল, সেই ফলাফল সম্পর্কে, যে 3টি আসনে ভারতীয় জনতা পার্টির জয় ছিল বিধানসভা এবং লোকসভা ভোটের নিরিখেও, সেখানে কেন এই পরাজয়, সে বিষয়ে প্রথমেই ব্যাখ্যা চাইব বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে। দেখুন, তৃণমূলের এখন বক্তব্য হচ্ছে মারবো ধরবো জিতবো রে। এই মারবো ধরবো জিতবো এটাই তৃণমূলের কালচার। আর ভোট কি হয়েছে বাংলায়, আমি এখানে বলছি যারা টিভির ওপাশে রয়েছে তারা দাঁড়িয়ে বুঝতে পারছে যে কি ভোটটা কি হয়েছে। এত অত্যাচারের পরেও, এত মারধরের পরে, এত রিগিংয়ের পরেও, এজেন্ট বের করে দেওয়ার পরেও, ভোট দিতে না দেওয়ার পরেও, প্রার্থীকে বুথে কেন্দ্রে রিগিং করছে, দেখতে গেছে, সেখানে আটকে দেওয়ার পরেও 31% ভোট কিন্তু বিজেপি পেয়েছে এই 4টি কেন্দ্রে। আমরা মানছি যে ভোটের যে ফলাফল, জনগণের বক্তব্য, সেটা প্রকাশিত হয়নি, যার জন্য এই রেজাল্ট হয়েছে। আর স্বাভাবিকভাবেই আপনি এনডিজেটের কথা বলছিলেন, এখানে পরিসংখ্যানটা আছে। এবার এই যে জোটের কথা বলছেন, এরাই কিন্তু বাগদাতে এবং রায়গঞ্জে কংগ্রেসকে এক এক করে গালি দিয়েছে। আর কংগ্রেস আজকে তাদের এক্স হ্যান্ডেলে তাদের বলছে যে আমরা বিরোধীরা জিতেছি। তাহলে কোনটা ঠিক? বেশ, এটা তো বাস্তব হয়েছে, বাগদাতে গালি দিয়েছে। আমি আপনার কাছে একটাই প্রশ্ন, বাগদার ফলাফলের বিষয়ে যেহেতু আপনি বলছেন, বাগদার ফলাফলের পরে আপনাদের স্থানীয় নেতৃত্ব সংবাদ মাধ্যমের কাছে একথাও বলেছেন যে প্রার্থী চয়নে একটা ভুল থেকে গিয়েছে, বহিরাগতকে প্রার্থী করা এই হারের একটা অন্যতম কারণ। রাজ্য নেতৃত্ব, স্থানীয় নেতৃত্বর কথার আমল দেয়নি। মধুপর্ণা ঠাকুর কোথায় থাকে? মধুপর্ণা ঠাকুর ঠাকুরনগরে থাকে, বাগদায় গিয়ে দাঁড়িয়েছে, সেও বহিরাগত প্রার্থী। যদি এভাবে দেখা না, সেটা তো তৃণমূলের বিষয়। আমি একটা কথা বলছি, আপনাদের দলের এটা আমাদের দলের বিষয় না। আমাদের দলের বিষয় তো স্বাভাবিকভাবে এটা মানুষের একজন লোকের প্রার্থী হওয়ার ইচ্ছা থাকতে পারে, তার ক্ষোভ হতে পারে যে আমি প্রার্থী হইনি, অন্য কেউ করেছে, আমি বলতেই পারি। সেটা তো নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টিতে আছে, তার বক্তব্য জানি, সেটা নিয়ে কিন্তু নেই। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে গেল রব তুলেছেন, এত রিগিং করার পরে 31% ভোট পেয়েছে বিজেপি। এটাকে ভাবুন যে বাংলার মানুষ এখনো 31% বিজেপির সাথে আছে। রিগিং করা, যদি ভোট ঠিক মতন হতো, রেজাল্ট কোথায় যেত সেটা তো বোঝাই যেত। মানে রেজাল্টটা এত ভালো হয়েছিল, 18 থেকে 12 তে চলে এসেছে। আপনার নির্বাচনে, লোকসভা নির্বাচনে আপনারা বলেছিলেন 25টা পাবেন। আপনার এখানে নির্বাচনে বসে বলেছিলাম
বসে বলেছিলাম বাইক বাহিনী দাপাচ্ছে, আপনার ক্যামেরাম্যান হলো বাইক বাহিনী দেখাচ্ছে। আপনি বলেন রায়গঞ্জে ক্যামেরা সিসিটিভি বন্ধ করে দিতে বললো, ডিএম থেকে অর্ডার হলো, কেন ভোটের দিন সিসিটিভি বন্ধ করে? এই যে ঘটনাগুলো নির্বাচন কমিশন এগুলো ব্যবস্থা করেছে, এতগুলো কমপ্লেন হয়, নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত আজ অব্দি নিয়েছে বলুন তো? কমিশনের এই যে একটা প্রচ্ছন্ন মদত তৃণমূলের সাথে চলছে, এটাকেও তো অর্থাৎ আপনি বলছেন একদম নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে না। আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করি, কিন্তু ডিএম যে বন্ধ করলো ক্যামেরা, সেই ডিএম এর কাছে জানতে চাইলো, সে জানার পরে কি রিপোর্ট হলো, ডিএম এর কি শাস্তি হলো সেটা বলুন না। বাস্তব কথা, এটা তো সামনে মাথায়। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, বিজেপির অভিযোগকে কিভাবে দেখছেন? অভিযোগ নয়, সত্যি ঘটনা, এটা আপনি বলুন, আপনি ছিলেন সেদিন চ্যানেলে। শুনি। দেখুন, প্রথমেই রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা কেন্দ্রের সমস্ত জনগণকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই যে আরও একবার তারা আমাদের আশীর্বাদ করেছেন, দুহাত তুলে আশীর্বাদ করেছেন। এটা রাজ্য বিধানসভার উপনির্বাচন ছিল, এটা কিন্তু রাজ্যের নির্বাচন ছিল। এই নির্বাচনে আপনারা দেখবেন এই মানিকতলা বাদে বাকি কেন্দ্রগুলোতে এই 1-1.5 মাস আগে লোকসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্রগুলোতে কি বিপুল ভোটে বিজেপি এগিয়েছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা দেখা গেল যে সেই মানুষরাই কিন্তু যখন রাজ্যের পরিপ্রেক্ষিতে হচ্ছে তখন আমাদের আশীর্বাদ করছেন। এর মূল কারণ আপনি যদি আমার কাছে জানতে চান দুটি, এক হচ্ছে বিজেপি সম্পর্কে তাদের সম্পূর্ণ মোহভঙ্গ, এবং 2 নম্বর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা বুথে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল। এই যে একটা যুক্তি দেওয়া হচ্ছে না, একটা কথা অঙ্কুর সত্যি আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছে, এমনকি আমার মনে হয় অ্যালবার্ট আইনস্টাইন, ওপেনহাইমার পর্যন্ত এই ফ্যালাসিটাকে কিছুতেই সলভ করতে পারতেন না। কুখ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগের টার্মে আইন বদল করে নির্বাচন কমিশন বদল করলেন, এটা সবাই দেখেছেন। সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায়, আচ্ছা আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে সেন্ট্রাল ফোর্সকে ঠিকমতো ইউটিলাইজ করা হচ্ছে না, আপনারা এখানে বাকি 3 জন রাজনৈতিক দলের নেতৃত্ব বসে আছেন, আপনারা জানেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে নির্দেশ দিয়ে অবজারভারকে বদল করতে পারে, রিটার্নিং অফিসারকে বদল করতে পারে, ডিএম কে বদল করতে পারে, সকলকে বদল করতে পারে। ফলে যখন ওয়েবকাস্টিং হচ্ছে তখন প্রিসাইডিং অফিসারকে পর্যন্ত বদল করতে পারে। যখন ওয়েবকাস্টিং হচ্ছে সেখানে দিল্লি দেখছে, তারপরেও দিল্লি কোনো কগনিজেন্স নিচ্ছে না, তার কারণ দিল্লি বিজেপির এই বস্তা পচা অভিযোগকে কোনো গুরুত্ব দেয়নি। একটা কথা আপনাকে ছোট্ট 5 সেকেন্ডে বলি, আমরা ছাত্র জীবনে যখন রাজনীতি করতাম, আমাদের উল্টো দিকে যখন বামফ্রন্ট ছিল না, এই এক কাহিনী কিন্তু আমরাও তখন বলতাম, এই রিগিং হচ্ছে। আমাদের তৎকালীন, আমি আজকে নাম করে বলছি, তিনি আজকে নেই, শ্রী সোমেন্দ্রনাথ মিত্র, আমি তখন মেডিকেল কলেজে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিল, সোমেনদা বলেছিল, কৌশিক দেয়ালে মাথা ঠুকে সিপিএম কে সরানো যাবে না, সংগঠন করতে হবে, ওদের রিগিং বলেছে। আজকে বিজেপির কোথাও সংগঠন নেই, দেয়ার ফ্ল্যাট। দেখি কংগ্রেসের কি মূল্যায়ন। না, তার আগে লোকসভা নির্বাচনটা আপনি যদি ভালো করে পর্যবেক্ষণ করেন, সেখানে আপনি দেখবেন বিজেপির ভরাডুবি। মানে যিনি কোনোদিনই লজিক্যাল ছিলেন না, তারপরে বললেন আমি নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, সেই নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর আজকে ভোটে যেখানে কেদারনাথ বদ্রীনাথ উনি ধ্যানমগ্ন হয়েছিলেন, সেখানেও আজকে কিন্তু পরাজিত হয়েছেন, পরাস্ত হয়েছেন। আমার মনে হয় না সেখানে কোনো রিগিংয়ের কথা বলেছে বিজেপি বা কেন্দ্রীয় কমিটি। এবং আপনি দেখবেন বাই ইলেকশনে ইন্ডিয়া ব্লকের যে 10টা সিট পেয়েছে, ইন্ডিপেন্ডেন্টকে এখন ইন্ডিপেন্ডেন্টকে মিলে 13টাই ধরে না। তো এখন কথা হচ্ছে, দেখুন এখানে 40টা পার্টি নিয়ে এনডিএ জোট করেছে, সেখানে জোট করার পর ওরা পেয়েছিল 293টা সিট এনডিএ, আর 10টা পার্টি নিয়ে ইন্ডিয়া জোট করে পেয়েছিল 234টা সিট। যিনি আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন, তাকে আজকে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের উপরে ভর করে চলতে হচ্ছে, ভারত সরকারকে চালাতে হচ্ছে, নিজেই খোঁড়া সরকারটা। এবার এই যে বলছিল না একটু আগে যে কংগ্রেসের কি সব হয়েছে না হয়েছে, আচ্ছা যে বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি আসবো সিপিআই এর মুখপাত্রের কাছে, যেটা আমি আবারও আসবো অনিন্দ। আমি সিপিআই এর মুখপাত্রের কাছে জানতে চাইবো, আপনাদের ভোট সামান্য বেড়েছে কিন্তু এখনো পর্যন্ত আহামরি কিছুই হলো না, সার্বিকভাবে এই ফলকে আমাদের রাজ্যের প্রেক্ষিতে কিভাবে দেখছেন? না, এটা তো ঠিকই, আপনি যে চর্চা করলেন, যে আলোচনা করলেন, আমাদের মধ্যেও তো এই চর্চা হচ্ছে যে আরও বেশি মানুষের কাছে যাওয়া, মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া এবং বুথে বুথে ফেরা, বুথে বুথে ফিরতে হবে। মানে আমরা যেটা বলতে চাইছি,
আরও নিবিড় সংযোগ স্থাপন করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা এই আত্মসমালোচনাটা করেই আমি বলা শুরু করছি আপনার সঙ্গে, আপনার কথার সঙ্গে একমত হয়ে। কিন্তু আমি বলছি যে দুটো জিনিস আমাদের সবসময় চর্চা করা উচিত। সেটা বিভিন্ন রাজনৈতিক দল তো আমরা এখানে প্রতিনিধিত্ব করছি, বিভিন্ন রাজনৈতিক দলের মত তো আলাদা, কিন্তু একটা সৌজন্য বোধের অভাব হচ্ছে। এটা কিন্তু হওয়াটা বাঞ্ছনীয় নয়। এটা আগামী দিনে আমাদের সবাইকে এই বিষয় অ্যাবসলিউটলি নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে সামাজিক সচেতনতা, লোক দেখছেন, অনেকেই দেখছেন আমাদের এই টক শো, সামাজিক মূল্যবোধ এবং দায়বদ্ধতা। একটা পলিটিশিয়ানের দায়বদ্ধতা অনেক বেশি। অবশ্যই এইটুকু আজকে যে কথা বললেন সিপিআই এর পক্ষ থেকে তাদের দলের মূল্যায়ন প্রসঙ্গে, যে মানুষের কাছে পৌঁছতে হবে তাদের দলের বার্তা নিয়ে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দলের প্রতি ঠিক এই বার্তাই দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ঠিক কি বার্তা দিচ্ছেন আমরা আগে দর্শকদের শোনাবো। আজকের এই জয়টা মানুষের জয়। আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা, মানুষের প্রতি সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিনে আমরা কাজ করব। আমি এখনো বলবো, আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন, কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে কংগ্রেস কতটা গুরুত্ব দেয়? কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে যারা যদি মানুষের পাশ থেকে বিচ্যুতি ঘটে তাহলে তারা নিজেরটা নিজে বুঝে দেবেন। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি এই জয়ন্ত সিং বা জেসিবি বা হামিদুর রহমানের যে সমস্ত মন্তব্য, আর তারপরে আজকে মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখছেন। আজকে আর গতকালের মধ্যে কিন্তু একটা ফারাক আছে, এখন কিন্তু আরও বেশি সংখ্যক বিধায়ক সংখ্যা বাড়লো আর কি তৃণমূল কংগ্রেসের, ফলে তাদের দায়িত্বও বাড়লো। কংগ্রেস কিভাবে দেখছে মুখ্যমন্ত্রীকে, কতটা গুরুত্ব দিচ্ছে এই বার্তাকে? না, তার আগে আপনি যে প্রথম অধ্যায় যেটা শুরু করে, যেটা আমি ইনকমপ্লিট বলেছিলাম, ওটা কিন্তু ধরে নিয়ে তারপরে এখানে আসছি আমি। অযোধ্যায় বিজেপি হেরেছে, চিত্রকূটে বিজেপি হেরেছে, সীতাপুরে বিজেপি হয়েছে, প্রয়াগরাজে বিজেপি হেরেছে, কৌপলে বিজেপি হেরেছে, রামটেকে বিজেপি হেরেছে, নাসিকে বিজেপি হেরেছে, প্রত্যেকটা রামের সাথে জড়িত। তাহলে সেখানে তো আজকে রিগিং বা সন্ত্রাসের কোনো অভিযোগ নেই। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন এই 135 জন যারা গান্ধী প্রেম ভুলে নাথুরামের প্রেমে আকর্ষিত হয়ে গেছেন, তারা যদি ফিরে আসে আবার গান্ধী প্রেমে, বিজেপি 105-এ নেমে যাবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্টটার কথা আমি বলছি। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা তো দলে আজকে উনি লক্ষ্য করছেন, যে অনুব্রত মণ্ডলকে মাননীয়া কী বলেছিলেন, শওকত মোল্লাকে মাননীয়া কী বলেছিলেন, আজকে জয়ন্ত সিংকে মমতা বন্দ্যোপাধ্যায়রা কী বলছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা থাকে, যদি সত্যি উনি এটা চান, তাহলে দলে এখন অনেক, উনার দলে, আমি উনার দলের প্রতিনিধিত্ব না, কৌশিকবাবু আছে, ডাক্তারবাবু, উনি বলবেন, সেখান থেকে যদি দূষিত জল বান্না করতে পারে, যে কোনো রাজনৈতিক দলের কাজ এটা আমি মনে করি, যে দূষিত জল যদি বান্না হয়, দল বদলুতে বারবার উনি দলে নেবেন। আর দলে যারা পুরনো কর্মী, যে কোনো দলে পুরনো কর্মী যদি অবহেলিত হয়, দল আজকে তার পতন অনিবার্য, যেটা আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে হচ্ছে, যে তৃণমূলকে নিয়ে আজকে বিজেপিটা চলছে। তো সেক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য, মাননীয়া যেটা বলেছেন, নিশ্চয়ই আমরাও চাইবো যে মাননীয়া যে কথা বলেছেন সেটা নিয়ে কাজে এবং বাস্তবে পরিণত করবেন। এবং আজকে তৃণমূল কংগ্রেসের বুকে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এক একটা জায়গায় এক একটা হুলিগান চালাচ্ছে, সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কথা বলছেন মুখ্যমন্ত্রী, তার মানে দলে কি আদৌ কোনো রদবদল বা বড় ঝাঁকুনির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, দলের রদবদল বা বড় ঝাঁকুনি এটা যে কোনো রাজনৈতিক দলের একটা অঙ্গ বা প্রসেস। আমি এই ব্যাপারে এই মুহূর্তে আমার তার কোনো অথরাইজেশন বা ইনফরমেশন দুটোর কোনোটাই নেই এ সম্পর্কে মন্তব্য করার জন্য। রদবদল বা ঝাঁকুনি একটু অপেক্ষা করে দেখুন 21শে জুলাই পরবর্তীতে কি হয়। হ্যাঁ, আমি সেটাই বলছি, হ্যাঁ সেটাই, আমি সেটাতে আছি। রদবদল, দেখুন ব্যাপারটা হচ্ছে যেটা দিদি বলেছেন
সেটা নিজেরটা নিজে বুঝে নেবেন। মানে উনি যেটা পরিষ্কারভাবে বলতে চেয়েছেন যে তুমি ভাই যদি কোনো অনৈতিক কাজ করো তাহলে কিন্তু দল তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করবে, এবং সেটা আমরা সকলে মিলে 100% একমত এবং সকলে মনে প্রাণে বিশ্বাস করি। আজকে যে 4 জন বিধায়ক আমাদের জিতলেন তারা কিন্তু কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়ক নন, বিধায়ক তারা সমস্ত রাজনৈতিক দলের। রাজনৈতিক দল মত নির্বিশেষে তাদেরকে সকল মানুষকে সেবা করতে হবে। এই সেবার বার্তাটাই দিদি আরেকবার মনে করিয়ে দিতে চেয়েছেন যে রাজনীতি করতে আসার মানেটা হচ্ছে সমাজকে সেবা করা। আজকে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলে আমি কংগ্রেস, সিপিএম, বিজেপি বা অন্য কোনো পন্থী মানুষেরকে পরিষেবা দেব না, এটা হতে পারে না। সেইটাই উনি বোঝাতে চেয়েছেন যে রাজনীতি করতে এসছো, সমাজকে সেবা করো, সমাজকে সেবা না করে যদি নিজের দিকে যেতে চাও তাহলে দল বিচ্ছিন্ন হবে। এই বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি? বিজেপি মমতা ব্যানার্জির বার্তাকে গুরুত্ব দেবে। মমতা ব্যানার্জি তার দলের সম্পদকে করে রেখেছে। কালকেও এক উপপ্রধানকে আপনারা দেখেছেন, উপপ্রধান রাস্তায় পড়ে একেবারে সে সুপারম্যান পাঞ্চ দিয়ে মহিলাদের উপর মাথার পরে লাথি মেরে ফেলে দিচ্ছে। সেই মহিলা, সেই উপপ্রধান তো তৃণমূলের সম্পদ। আর এই যারা রয়েছে তারা জেসিবি তৃণমূলের সম্পদ 1 লক্ষ ভোটে মার্জিনে জিতিয়েছে। যে বিষয়টা বলছিলাম, কংগ্রেস এখানে বড় বড় কথা বলছে, আসলে ফিরোজ খানের নাতি তো, আর ইটালিয়ান সোনিয়া গান্ধীর পুত্র, সে যে বসে আছে পার্লামেন্টে, বসে ভারতীয় সংস্কৃতি বসে চোখ মারে পার্লামেন্টের মধ্যে। চোখ পাপ্পু সাবার লোক হচ্ছে, এত ইলেকশন করেছে, 3 বার পর ইলেকশনে 100 ক্রস করতে পারেনি, এবারও তাদের যোগ্যতা হয়নি। সেই কংগ্রেসের নিয়ে যত কথা কম বলা যায় ভালো। ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে, সব মিলেও বিজেপি যে সিট পেয়েছে সেই সিট পাওয়ার যোগ্যতা এরা অর্জন করেনি। তাহলে কথাটা হচ্ছে গিয়ে নির্বাচনে হার জিত আছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন বলে তো কোনো কিছু হয়নি। আমরাও তো বলছি যে এখানে বলছি সেন্ট্রাল নির্বাচন কমিশন কি করেছে, আমি বারবার বলছি যে ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা রিপোর্ট হয়েছে। দিল্লি থেকে কোনো পদক্ষেপ হয়নি তো, এই যে কথাটা বললেন উনি, যে ওয়েবকাস্টিং এর দিল্লি থেকে পদক্ষেপ করা যেতে পারতো। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনটা কি উঠে গেছে? এখানে যারা নির্বাচন কমিশনে বসে আছে তারা কি করছে? লোকসভা এবং রাজ্যের বিধানসভাটা করায় কে? কে করায়? কে করায় আগে বলুন। একদম কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাহলে রাজ্য নির্বাচন কমিশনের কথা বলছেন না? এই রাজ্যের যে আপনি বারবার বলছেন একটা কথা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে অফিসার আসুক, যে অফিসার আসে করাবে, যে সিআরপিএফ আসুক, যে বাহিনী আসুক, কেন্দ্রীয় বাহিনী পরিচালনা করে কি? লোকাল গভর্নমেন্টের থানা থেকে তাদের পরিচালনা হয়, লোকাল এসডিও ডিএম অফিস থেকে তাদের পোস্টিং হয়। সেগুলো কারা করে? সেগুলো তো তৃণমূলের লোকরাই করছে, যার ফলে তাদের কাজ তৃণমূলের কাছে উত্তর শুনবো, তৃণমূলের কাছে উত্তর শুনবো। এটাকে অস্বীকার করতে পারেন? শুনে আপনার বক্তব্য আপনাকে রাখার সময় দিয়েছি। দেখুন, আমি ব্যাপারটা একটু প্রাঞ্জল করে বোঝাই। সেটা হচ্ছে যে যখন কেন্দ্রীয় বাহিনী আসে তাদের ডিপ্লয়মেন্টটা নিশ্চয়ই ডিএম অফিস থেকে হয়, কিন্তু কেন্দ্রীয় নির্বাচনী কমিশনের আধিকারিকরা যদি বোঝেন যে ডিএম পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন, সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিতে পারেন। এই পয়েন্টটাই আমরা বলতে চাইছি। সেখানে বারবার তারা যখন একই বস্তা পচা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনী কাজ করেনি, তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওয়েবকাস্টিং এর মাধ্যমে যদি ব্যর্থ হয়, প্রথম হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন। আমি আসবো সিপিআই এর কাছে, এই যুক্তিকে কিভাবে দেখছেন? তৃণমূল কংগ্রেসের এই যুক্তিকে কিভাবে দেখছেন? তৃণমূল কংগ্রেসের এই যুক্তি, এটা যে লজিক আছে এ তো বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি যেটা বলছেন এটা তো অস্বীকার করা যাবে না। আমাদের বক্তব্যটা ঠিক অন্য। আমরা বলছি যে নির্বাচন কমিশনের প্যাটার্নটাকে চেঞ্জ করেছিলেন নরেন্দ্র মোদী, এবং এই প্যাটার্নটা চেঞ্জ করেই তিনি ইলেকশন ফেস করেছেন। অবশ্যই পশ্চিমবঙ্গে অবশ্যই কনস্টিটিউশন চেঞ্জ করেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা জানি যে ভোটটা যে হয়, সর্বোচ্চ ভোটটা সুশৃঙ্খলভাবে এবং মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে না। বহু জায়গায় ভোটটা গাজোয়ারি হয়, কিন্তু এটা এই প্রভিশন তো আছে। ডিএম যদি পক্ষপাত দোষে দুষ্ট হন, প্রিসাইডিং অফিসার যদি পক্ষপাত দোষে দুষ্ট হন, আর যারা নির্বাচনের সঙ্গে যুক্ত অফিসাররা যদি প্রশাসনের সঙ্গে যারা আছেন তারা যদি যুক্ত হন অন্যায়ের সঙ্গে, দুর্নীতির সঙ্গে, তো ডাইরেক্ট নির্বাচন কমিশন তাদেরকে সরিয়ে দেবেন। এই অধিকার তো তাদের দেওয়া আছে। আর সব থেকে বড় কথা যেটা এখানে বলার দরকার, যে আমরা আমাদের ভাষার যে বহিঃপ্রকাশ ঘটাচ্ছি, এটাও শিষ্টাচার। এই শিষ্টাচারটা ভাবতে হয় অবশ্যই। আমি এই কথাটা বলি অঙ্কুর, 1 সেকেন্ড। INDIA একটা জোট, এটা ইন্ডি জোট। আমরা বলি ANDA, এটা একটা জোট। তাহলে আমরা কি এটাকে বলছি ভেন্ডি জোট? বলছি না তো। শিষ্টাচারটা শিখে আমাদের এখানে তর্ক করা উচিত।
অবশ্যই আজকে মুখ্যমন্ত্রী নিজেই তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছেন। সাম্প্রতিক অতীতে আমরা নবান্নে বসে দেখেছি তাকে সেই সমালোচনা করতে। তিনি বলছেন আমলাদের কথা, তিনি বলছেন মন্ত্রীদের কথা, একাংশ তারা জড়িত রয়েছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে। মুখ্যমন্ত্রী যখন এভাবে বিরোধীদের বিরুদ্ধে কথা বলেন তখন শুভেন্দু অধিকারীদের হাতে আর কি পড়ে থাকে বিরোধিতা করার? বিজেপি মুখ্যমন্ত্রী তার দলের সমালোচনা করছেন কিসের? মুখ্যমন্ত্রী তো সেই দলে, তিনি তো সবকে বাহবা দিয়ে রেখেছেন। তার বাড়ির কাছে ফিরহাদ হাকিম, আমি বলে দিলাম, ফিরহাদ হাকিম দাঁড়িয়ে বলছে যে যারা হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য। মমতা ব্যানার্জি এটাকে জিজ্ঞেস করেছে বম্বেতে গিয়ে যে আপনি এটাকে সমর্থন করেন, মমতা ব্যানার্জি উত্তর দিতে পারেননি কেন? এখানে যে বড় বড় কথা বলছেন। দ্বিতীয় কথা, আজকে বলছে যে আমরা 70% আর হিন্দুরা 30% কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। সেই মুখ্যমন্ত্রী তার এই বিধায়কের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? ছাড়ুন, যে বিধায়ক বলল যে এটা মুসলিম শরিয়াতি আইন অনুযায়ী আমাদের এটা করা যায়, তাকে শুধুমাত্র শোকাজ করলো। শোকাজের জবাব কি হলো? বাংলার মানুষ জানতে পারে যে সে সংবিধানের নামে শপথ নেওয়া বিধানসভার একজন বিধায়ক, সে কিনা দাঁড়িয়ে বলছেন যে আমার শরিয়াত আইন অনুযায়ী হয়। বেশ, এই একাধিক অভিযোগের উত্তর অবশ্যই আমরা শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে 13টি কেন্দ্রে নির্বাচন হয়েছিল তার মধ্যে 10টিতেই জয়ী হয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা, এবং তারপরে কংগ্রেসের পক্ষ থেকে কি বলেছেন তাদের মুখপাত্র পবন খেরা আমরা শোনাবো প্রথমে দর্শকদের। हमारे मल्लिकार्जुन खड़गे साहब और नेता प्रतिपक्ष राहुल गांधी जी लगातार हम सबको कहते आए हैं कि आराम नहीं करना है, अभी तो शुरुआत है। आने वाले जितने भी 4 असेंबली इलेक्शंस आ रहे हैं, राज्यों के विधानसभा के चुनाव आ रहे हैं, हम पूरे वर्कर्स, हमारे तमाम ऑफिस बेरर्स पूरी मजबूती से काम पर लग गए हैं। एक दिन का भी हम लोग आराम नहीं करेंगे। सितारों से आगे जहां और भी है, अभी इश्क के इम्तिहान और भी हैं, हम उसी विनम्रता से अपने काम पे लग गए हैं और आपको आश्वस्त करते हैं कि जिस विचारधारा को लेकर हमने पिछले कई सालों से संघर्ष किया है, उस विचारधारा को कमजोर नहीं होने देंगे और किसी को कमजोर करने भी नहीं देंगे। একদিকে যখন কংগ্রেসের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, তাদের নেতা লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তিনিও বলছেন যে ভয় আর ভ্রমের জাল ছিঁড়ে গিয়েছে, জনতা ন্যায়ের রাজ প্রতিষ্ঠা করতে চায়, হিন্দু জনতা ইন্ডিয়ার পাশে রয়েছে। আর আজকে কংগ্রেসের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ম্যাঙ্গালোরে যেখানে বারংবার বিজেপি আঙুল তুলছে যে শুধুমাত্র সংখ্যালঘু ভোটের কারণেই জয় পেয়েছে কংগ্রেস, সেখানে কংগ্রেসের একটি উদাহরণ তুলে ধরেছে যেখানে বদ্রীনাথ 97.68% সেখানে হিন্দু ভোট, সেখানেও কিন্তু জয়ী হয়েছে কংগ্রেস। তাহলে বিজেপির কাছ থেকে জানতে চাইব ঠিক কি কারণে তাহলে আপনাদের এই যে বাইনারির কথা বা বদ্রীনাথে কাজ করলো না কেন? দেখুন, লোকাল কিছু সমস্যা তো সব সময়ের জন্য থাকে এবং স্থানীয় সমস্যা থাকবেই। নির্বাচনে জয় হবে পরে, আমরা বিজেপি 3বার ক্ষমতায় দখল করেছে পরবার সারা জীবন বিজেপি থাকবে, এটা তো হতে পারে না। রাজনৈতিক পট পরিবর্তন হবে এবং গণতন্ত্রের সেটাই নিয়ম, এবং ভারতবর্ষের গণতন্ত্রের সেটা হওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্রের যেটা আমরা 5টা, আমি ন্যাশনালে আছি, আমি ন্যাশনালের বিষয়টা আপনার কাছ থেকে আমি ন্যাশনাল এখন শুরুই তো করেছি। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে 5টা জায়গায় শুধুমাত্র কংগ্রেসের লোকেরা ভারতীয় জনতা পার্টিতে গিয়েছিল বলে নির্বাচন করার প্রয়োজনীয়তা আসে এবং সেই জায়গাতে কিন্তু কংগ্রেসই জয়ী হয়েছে, এটাকে কিভাবে ব্যাখ্যা করে বিজেপি? না, বিজেপি কংগ্রেসে আমি একটা যে আপনাকে বলে দিচ্ছি তাহলে জায়গাটা, আপনি এক্ষুনি যেটা বলছিলেন সেটা একটু বলতে দিন, তাহলে বলতে দেবেন না কিনা জানি না। দেখুন, 13টা কেন্দ্র আপনি বলছেন, মধ্যপ্রদেশে 15,000-এর বেশি আমাদের যেটা হার ছিল, মধ্যপ্রদেশে আমাদের একটা সিটে হার ছিল, সেটা আমরা 25,000 ভোটে হেরেছিলাম গত নির্বাচনে। এবার আমরা 3,000 ভোটে সেখানে জিতেছি। এই যে নির্বাচনে বলছেন যে এতগুলো সিটগুলো সব তো বিজেপির কাছে ছিল না। দ্বিতীয় একটা কথা যে আমাদের পাঞ্জাবি নির্বাচনে গতবার আমরা যেখানে পাঞ্জাবি যে দুটো নির্বাচন, যে নির্বাচন উপনির্বাচন 3টে সিটে হয়েছে, সবখানেই আমরা 3rd পজিশনে ছিলাম। এই নির্বাচনে আমাদের 2nd পজিশন হয়েছে। আপনি বলছেন তামিলনাড়ুতে 3য় স্থানে ছিল আমাদের, 3য় স্থানে থেকে আমার প্রশ্নের উত্তরটা দিলেন কি? আমি তো আপনার বলছি যে আপনি যে নির্বাচনে যে কোনো কথা বলছেন এবং যেটা বলছেন আমার প্রশ্নের উত্তর আমি পেলাম না, দর্শকরা পেয়েছেন কিনা আমি আপনাকে সময় দিয়েছিলাম। আমি আসবো কংগ্রেসের কাছে। আজকে এই যে ভারতীয় জনতা পার্টি এই 97.68% হিন্দু ভোট থাকা সত্ত্বেও সেখানে পরাজিত হয়েছে, সেই বিষয়টিকে কংগ্রেস কি কারণ বলে মনে করে? কি কারণে জিতলো কংগ্রেস?
দেখুন একটা না, কথা সেটা তো আপনাকে আমি পরিষ্কার বললাম বলছি। প্রথমেই। আপনি বলেছেন তো, আপনার মনে হয়েছে তো আপনি বলেছেন, তাহলে দর্শক শুনেছে, অন্যের কথার সময় মাঝখানে আর কথা বলার দরকার নেই। আপনি বললেন পেলাম না, সেটাকে আপনাকে বলছি, আপনি আমাকে আমি বললাম তো আমি পেলাম না, দর্শক পেয়েছেন কিনা দর্শকের বিষয়, আপনি তো বলেছেন। হ্যাঁ আমি বলেছি। হ্যাঁ ব্যাস ঠিক আছে। কংগ্রেস তো এখন কথা হচ্ছে, দেখুন যে অসহিষ্ণুতার রাজনীতি এবং ধর্মীয় রাজনীতি যে ভারতবর্ষে চলে এসেছে এত বছর ধরে, 2014 থেকে 2024, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মানুষ বিজেপিকে আর ফিরিয়ে আনতে চাইছে না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে 2024-এর নির্বাচনে। এবং কংগ্রেসের যে রেকর্ড 1984 সালে 414টা, তখন বিজেপি ছিল 2টো, আজকে সেই রেকর্ড কিন্তু নরেন্দ্র মোদী ভাঙতে পারেনি। এবং নরেন্দ্র মোদী সরকার বারবার বলছেন যে 3 বারের প্রধানমন্ত্রী, কিন্তু সেখানে জওয়াহরলাল নেহরু 16 বছর প্রধানমন্ত্রী ছিলেন, 16 বছর 8 মাস, প্রায় 17 বছর। সেখানে যদি আপনি দেখেন 1952 সালে 364টা আসন পেয়েছিল। অত পেছনে যাওয়ার দরকার নেই, অনিন্দ আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছিলাম সেই বিষয়টা আপনার মূল্যায়নটা জানতে চাই। এবার বলছে খাদ্য বস্ত্র বাসস্থানের কথা মানুষ বলতে চাইছে, মানুষ বলতে চাইছে চাকরির কথা, বেকারত্বের জ্বালায় মানুষ মারা যাচ্ছে। এবং তার সাথে মানুষ বারবার বলছে গ্যাসের দাম, পেট্রোলের দাম থেকে গণতন্ত্র বিপন্ন সারা ভারতবর্ষের দিকে, সিবিআই ইডিকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। মানুষ দেখতে মানে ওখানে বাইনারিটা খাটেনি, তাই তো? এই কারণে, কারণ মানুষ তাদের অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়ই, কেন এত বছর কৌশিকদা 10 সেকেন্ড, যে মানুষ বুঝেছে আজকে জয় শ্রীরাম থেকে জয় জগন্নাথে চলে গেছেন আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, অতএব মানুষ তাকে রিফিউজ করছে। শুনি। দেখুন আমাদের ব্যাখ্যাটা একটু অন্যরকম, সেটা হচ্ছে ফৈজাবাদ ইজ দি এপি সেন্টার অফ রাম মন্দির মুভমেন্ট, সেইখানে বিজেপি হেরেছিল। আজকে বদ্রীনাথে বিজেপি হারলো, এটার কারণ কিন্তু শুধুমাত্র রুজি রুটি পেট্রোলের দাম, সেগুলো তো আছেই, সেগুলো তো রয়েছেই। তার সঙ্গে একটা কথা আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণের সঙ্গে আমরা বলতে চাই, সেটা হচ্ছে প্রকৃত হিন্দুরা বিজেপির, আমিও একজন প্রকৃত হিন্দু এবং আমি একজন গর্বিত হিন্দু, আমি অন ক্যামেরা বলছি, আমাদের হিন্দু ধর্মকে নিয়ে বিজেপির এই নোংরা রাজনীতি প্রকৃত হিন্দুরা আর বরদাস্ত করছে না। ফলে এই যে বিজেপির গালের থাপ্পড়টা, এটা স্বয়ং ভগবান রাম মারছেন। আজকে থাপ্পড়টা বদ্রীনাথের মানে ভগবান নারায়ণ মেরেছেন। সেটা হচ্ছে আমরা ভগবান রামের স্থান আমাদের হৃদয়ে, ভগবান রামের স্থান ইভিএম মেশিনে হতে পারে না। শিব ঠাকুরের স্থান আমাদের হৃদয়, সেটা ইভিএম মেশিনে হতে পারে না। তার জবাব ভগবান এবার ঠাসিয়ে থাপ্পড় মেরে। আমি আসবো সিপিআই এর কাছে। এই যে কংগ্রেসের যে বক্তব্য বা রাহুল গান্ধীর যে বক্তব্য, যে মানুষের একটা ভয় আর ভ্রমের জাল ছিল সেটা ছিঁড়ে যাচ্ছে, এটাকে মানে এখন মাত্র উপনির্বাচনের একটা রেজাল্ট, তাতে সংসদের ইয়েতেও কিছুই প্রভাব পড়বে না, রাজ্যের ক্ষেত্রেও না, কেন্দ্রের ক্ষেত্রেও না, এটাকে কি এতটা গুরুত্ব দেওয়া উচিত? মানে এটাকে কি মানুষের একটা জনমত এতটা বড় করে দেখা উচিত? বড় করে তো দেখা উচিতই। কেন? তার কারণ হচ্ছে রামকেন্দ্রিক লোকসভাগুলো বিজেপি হেরেছে। মানে কি তাদের জনভিত্তিতে ধস নামছে বলে মনে করছেন? আমি সেটাই বলছি, রামকেন্দ্রিক লোকসভাগুলো, রামের সঙ্গে যুক্ত লোকসভাগুলো বিজেপি হেরেছে। ফৈজাবাদ হেরেছে, বদ্রীনাথ হেরেছে। গোটা দেশ জুড়ে যে ধর্মীয় বিভাজনের চেষ্টা বিজেপি করে চলেছিল, তার বিরুদ্ধে মোক্ষম জবাব হয়েছে। ভারতবর্ষের মানুষ বলছে রুটি রুজিয়া আর মোকানের যে লড়াই, সেই লড়াইটাকে সামনের সারিতে আনতে চাইছে। বলছে বেকারি কেন, বলছে নারী নির্যাতন কেন, কেন হাতরাস, কেন অস্ট্রেলিয়ান মিশনারি পাদ্রী সাহেবকে হত্যা করেছিল শিবসেনা, তাকে এন্ডোর্স করেছিল বিজেপি। বিজেপি সম্বন্ধে মানুষের মোহভঙ্গ হয়েছে এবং মানুষ মনে করছে যে এই 400 সিটের যারা দাবিদার ছিলেন, ভেবেছিলেন 400টা সিট তারা জিতবেন, তাদেরকে ওই 240-এ গিয়ে আটকে দিয়েছে। আমি আসবো যে এই সরকারটা বিজেপির সরকার না, এই সরকারটা হচ্ছে এনডিএ সরকার। একদিকে নীতিশ আর একদিকে চন্দ্রবাবু, যে কোনো সময় পিছলে যেতে পারে। এর আগে আমরা দেখেছি যখন উপনির্বাচন হয়েছে বায়রন বিশ্বাস, তখন আমরা দেখেছি তার শপথ গ্রহণ নিয়ে কি জটিলতা হয়েছিল। তারপরে সাম্প্রতিক অতীতে আমরা দেখলাম এই সায়ন্তিকাদের যখন শপথ গ্রহণ, সেটা নিয়ে কি জটিলতা। আবার 4 জন উপনির্বাচনে জয়ী হয়েছেন, এরাও তৃণমূল কংগ্রেস। আমি জানতে চাইব দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র, এখানে রাজ্যপালের কি ভূমিকা প্রত্যাশা করেন? রাজ্যপালের ভূমিকা সংবিধান অনুযায়ী সেটা যেটা করার সেটা তিনি করবেন, সেটা আমাদের বিজেপি প্রত্যাশা করবে, তার উপর রাজ্যপাল চলবে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো একটা প্রত্যাশা থাকে। আমরা সাধারণ মানুষ হিসেবে যেরকম ভাবে দেখি, যেটা সংবিধানের রুল আছে সেভাবে হবে। আমি তো সেই কথাই বললাম, হ্যাঁ, সংবিধান যেভাবে বলা আছে সেভাবেই। 1 মাস ধরে জটিলতাটা পড়েছিল, সেটা সঠিক মনে করেন?
1 মাস ধরে দেরি হলো, সেটাকে সঠিক মনে করেন? বিজেপিকে জিজ্ঞাসা করছি। না, এটা 1 মাস ধরে দেরি হলো, এখানে তো সাংবিধানিক বিষয় বলেছে। এবং তারপরে যে বিষয়টা দাঁড়িয়েছিল যে রাজ্যপাল বলেছিল যে ডেপুটি স্পিকার দিয়ে শপথ গ্রহণ করাতে, রাজ্যপালের সেই 1 মাস পরে তার সেই বোধোদয় হয়েছিল, সেটাকে সঠিক মনে 1 করেন? মাস পরে বোধোদয় রাজ্যপালের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা কুরুচিকর 1 বলা মাস পরে হয়েছে, তিনি সেই একই কাজ করলেন। যে সমস্ত কুরুচিকর কথাবার্তা বলা হয়েছে সেটাও তো সভ্যতার নিদর্শন। রাজ্যপালের কাছ থেকে এই উপনির্বাচনের শপথ গ্রহণের ক্ষেত্রে কি প্রত্যাশা রাখেন? দেখুন, সন্দেশখালীর মহিলা যখন নির্যাতনের কথা বলে তখন বিজেপি এটা বিশ্বাস করে, আর রাজ্যপালের কাছে কোনো মহিলা গিয়ে রাজ্যপাল তার সম্মানহানি করেছে যখন বলে সেটা বিজেপি বিশ্বাস করে। বিজেপি দুটো ন্যারেটিভ। আপনি রাজ্যপালকে আমরা দেখেছি এর আগে, ধনখড় সাহেবকে, যাকে আমরা টুইটার সাহেব বলতাম, যখন বিজেপি বন্ধ ডাকতো তখন উনি টুইট করা বন্ধ করতেন, মানে বিজেপিকে সমর্থন করছেন। রাজ্যপালকে রাজ্যপালের ভূমিকা পালন করতে হবে। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তাকে কোনোরকমভাবে বিজেপির আরএসএস থেকে বার্তা যাবে, সেই বার্তা অনুযায়ী কাজ করলে সংবিধানের কলঙ্ক হিসাবে চিহ্নিত হবে ওই দিনটা। তাই রাজ্যপালকে যথেষ্টভাবে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। রাজ্যপালের যা কাজ সংবিধানে যা বলা আছে সেই অনুযায়ী তাকে অ্যাক্ট এবং অ্যাক্টিভিটিস করতে হবে। অবশ্যই আমরা সেই প্রত্যাশা রাখবো যাতে এই যে 4 জন আবার উপনির্বাচনে জয়ী হলেন তাদের শপথ গ্রহণ নিয়ে কোনো যাতে জটিলতা না তৈরি হয়। আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 6 জুলাই থেকে আমাদের দেশে বলবৎ হয়েছে ন্যায় সংহিতা, এবং একই সঙ্গে আমরা সাম্প্রতিক অতীতেই দেখেছি নেট দুর্নীতির ঘটনা। আজকে এই দুটি বিষয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বিধানসভায় এ বিষয়ে প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেসের সরকার। কি বলেছেন মুখ্যমন্ত্রী আমরা শোনাবো। They have just passed unilaterally. It will affect the good governance, the judiciary, the legal fraternity, the police and all. हम लोग भी करेंगे, हमारा भी असेंबली जब शुरू होगा हम करेंगे। এই যে ন্যায় সংহিতা ইতিমধ্যে আইনে का खिलाफ में और एक इसका खिलाफ में, न्याय संहिता बिल का खिलाफ में এই যে ন্যায় সংহিতা আইনে পরিণত হয়ে যাওয়ার পর বিধানসভায় প্রস্তাব আনা, এটা রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ হবে বলে বিরোধীরা মনে করে? আমি প্রথমে আসবো বিজেপির কাছে। দেখুন, ন্যায় সংহিতা উনি বিরোধিতা করবেন কি করবেন না সেটা ওনার একটা রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু কথা হচ্ছে যে তৃণমূলের, উনি তো পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের। একটা বিষয় যে আজকে আমাদের দমদমের 4 বারের সাংসদ সৌগত রায়, দীর্ঘদিনের বিধায়ক, কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী, তার কাছে রাত 3:15 তার জীবন্যাসের ফোন আসছে। বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, তার কাছে ফোন আসছে। কাউন্সিলররা, আরিয়াদহর চেয়ারম্যান কাউন্সিলররা, তারা সবাই জীবন্যাসের ফোন পাচ্ছেন। মমতা ব্যানার্জি উচিত এমএলএ এমপিদের ইতিমধ্যে যারা ফোন করলো, যাদের মেরে ফেলা দেওয়ার হুমকি দিল, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং যে ন্যায় সংহিতার আইন এসেছে সেই আইনের মাধ্যমে, যেহেতু এমএলএ, বিধায়ক এবং এমপিকে এবার থ্রেট করেছে, সেই হিসাবে যদি করতে চান তাহলে উনি একটা ব্যবস্থা গ্রহণ করুন, ইমিডিয়েটলি উনি ব্যবস্থা নিন। নাহলে বাংলায় কি হচ্ছেন, এমএলএ এমপিরা আজকে থ্রেটের মাঝখানে পড়ছেন, আর তিনি সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন না। তিনি পুলিশ মন্ত্রী, ইতিমধ্যে তার তো নির্দিষ্ট বিবৃতি দেওয়া উচিত ছিল আজকে সে বিষয় নিয়ে, তিনি তো সে ব্যাপারে কিছু বলেন। আমি আসবো কংগ্রেসের কাছে। এই যে 147 জনকে বাইরে রেখে ন্যায় সংহিতা পাস, সেটার বিরুদ্ধে আজকে মুখ্যমন্ত্রী প্রস্তাব আনতে চলেছেন বিধানসভায়, এমনটাই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এটাকে বিরোধী আসনে বসলেও কংগ্রেস কিভাবে দেখে এই প্রস্তাবকে বা এই রাজনৈতিক পদক্ষেপকে? দেখুন, এটা মুখ্যমন্ত্রী রাজ্যের ব্যাপার, মুখ্যমন্ত্রী কী করবেন মুখ্যমন্ত্রী ঠিক করবেন, কারণ মুখ্যমন্ত্রী দলে অন্য কারোর সঙ্গে আলোচনা বা পর্যালোচনা করেন না। কিন্তু যখন এই ন্যায় সংহিতা বিল নিয়ে বিতর্ক হয়েছিল তখন মুখ্যমন্ত্রী 22 জন সাংসদকে আমরা দেখেছি সেইখানকার বিতর্কে অনুপস্থিত থেকেছে এবং সেখানে ওয়াকআউট করে বেরিয়ে গেছে, তারা বিতর্কে অংশগ্রহণ করেনি। এখন দেরিতে হলেও বোধোদয় হচ্ছে আসলে ন্যায় সংহিতা বিল মোদির একটা অস্ত্র। মোদি এই অস্ত্র দিয়ে সারা ভারতবর্ষে বিরোধীদের শায়েস্তা করতে চাইছে। যেখানে 14 দিনের পিসি পিরিয়ড ছিল, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সেখানে 40 দিনের পাবলিক পুলিশ কাস্টাডি করছে। অতএব একটা প্রশাসনিক ক্ষমতা ভোগ করার জন্য, এবং তার সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসি, আইপিসি, যেহেতু আপনি জানেন আমি একজন আইনজীবী, সেখানে পরিষ্কার বলা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের সাথে এই ন্যায় সংহিতার কোথাও একটা কনফ্রন্টেশন তৈরি হচ্ছে, যেখানে আমরা জানি আমরা কি খাবো কি পড়বো, আমাদের আর্টিকেল 21, আর্টিকেল 19, আর্টিকেল 14 সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে বাক স্বাধীনতা, বস্ত্র স্বাধীনতার ক্ষেত্রে আমরা করতে পারি। সেখানে কিন্তু আজকে ন্যায় সংহিতা আইন এমন একটা আইন, যে কালা আইন,
আইন সেটা কিন্তু বিরোধীদের কণ্ঠরোধ করবে, গণতন্ত্রকে হত্যা করবে। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, কি উত্তর রয়েছে? দেখুন, এই ন্যায় সংহিতাটা যখন পাস হয়েছিল তখন তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করেছিল, তার কারণ তার আগে তৃণমূল কংগ্রেসের বহু সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। লোকসভায় 9.2 আওয়ার্স এবং রাজ্যসভায় 6.47 আওয়ার্স, এইটুকুন সময়ের মধ্যে ডিসকাশন করে ন্যায় সংহিতাটা পাস করা হয়েছে। আমি চিকিৎসক হিসেবে বলছি, আমরা ডাক্তাররা, আপনারা হয়তো দেখেছেন সোমবার দিন 11টা মেডিকেল কলেজে ধর্ণা করেছিলাম, প্রতিদিনই আমি অর্গানাইজ করছি মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। সেকশন 106.1, যেটা এমনকি পৃথিবীর কোথাও নেই যে কোনো ডাক্তার যদি মেডিকেল নেগলিজেন্স করে, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, মেডিকেল নেগলিজেন্সে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে ডাক্তারের 2 বছর জেল। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই আইনটা বলবৎ হলে আজকে রুগীদের কি ভয়ঙ্কর সমস্যা হবে, কারণ অত্যধিক পরিমাণে সিনিয়র চিকিৎসকরা তারা কেউ কোনো ক্রাশ পেশেন্ট ট্রিটমেন্ট করবে না, এবং তারা হাজার হাজার ফোন আমাদের করছে যে ভাই কৌশিক 2 বছরের জেল হতে গেলে কে করতে, আগে কি ছিল? আপনি যদি মেডিকেল নেগলিজেন্স হলো, আমরা বলছি এটা আমার মেডিকেল কাউন্সিল সেটা বিচার করে ডাক্তারের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল। আমার মতে একজন ডাক্তারের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়াটা তাকে 20 বছর জেল দেওয়ার থেকেও কঠিনতম শাস্তি হতো। এখন কি বলা হচ্ছে যে তোমার 2 বছর জেল হবে। এইবার আমরা যেটা বলেছি যে হোয়াট ইজ দি অবজেক্টিভ, ডক্টর ইজ এ হিলার, ইজ নট এ কিলার। ফলে কোনো ডাক্তার যখন, এবং মেডিকেল সায়েন্স ইজ নট আ প্রেডিক্ট, ইটস এ এক্সাক্ট সায়েন্স নয়। ফলে আপনার যদি মাথার উপর সবসময় খাড়ার ঘা জ্বলে যে আমি এই কমপ্লিকেটেড ভেন্টিলেটরের পেশেন্টকে ট্রিট করতে গেলে মরে গেলে আমার জেল হতে পারে, আগামী দিনে ভারতবর্ষের এন্টায়ার হেলথ সিস্টেম কোল্যাপস করে যাবে। দেখে সিপিআই ন্যায় সংহিতা বিলটা তো ন্যায় কারা দেবে? এই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যায় দেবে, তা ন্যায় তারা দিচ্ছে। ন্যায় সংহিতা বিলে 40 দিন বলছে যে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি তাকে বিধানসভায় প্রস্তাব কিভাবে দেখেন? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বোধোদয় হয়েছে, তিনি চিন্তা করছেন, ভাবনা করছেন, ভালো কথা। কিন্তু আমরা বরাবরই এই ন্যায় সংহিতা বিলের বিরোধিতা করেছি এই কারণে, মোদি বিভিন্ন ধরনের জনবিরোধী নীতিগুলোকে অ্যাবসলিউটলি লোকসভাতে পাশ করেছেন। অধিক সংখ্যক বহু এমপির অ্যাবসেন্সে তাদেরকে রাস্ট্রিকেটেড করে, তাদেরকে বার করে দিয়ে, যা বিভিন্নভাবে তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এটা করেছেন। আমি বলছি একটা কথা, এই ন্যায় সংহিতা বিল এর আমরা বিরোধিতা করছি, শুধু তাই নয়, জনমতের বিরুদ্ধে কোন বিল পাস করার ক্ষেত্রে ইন্ডিয়ার সমস্ত এমপিরা তারস্বরে মোদির বিরুদ্ধে তাদের লড়াইটা জারি রাখে। আসলে এই লড়াই তারা জারি রাখে যে হ্যাঁ, জনগণের বিরুদ্ধে কোন নীতি, কোন আইন প্রণয়ন করতে গেলে ইন্ডিয়ার সমস্ত বিজেপির সমস্ত এমপিরা শুনি না, পার্লামেন্টে পাস হয়েছে আইন, এরা ব্রিটিশের সেই আইন 1886 সালের আইনটাকে ভারতবর্ষে এখনো চলবে, সেটাকেই মনে করে। ডাক্তারের 2 বছরের জেলটা আপনারা সঠিক মনে করছেন, 40 দিনের সঠিক মনে করছেন। 14 দিনের জন্য পিসি টানে, তারপরে কোর্টে নিয়ে যায়, কোর্টে নিয়ে গিয়ে আবার 40 দিন পিসি, সেটাকে একসাথে 40 দিনের দিয়েছে। 40 দিন চাইলে যে 40 দিন পাবে, তাই না? 14 দিনের চাই, 14 দিনের চাইলে কোর্ট থেকে দেখবেন 1 সপ্তাহ। ডাক্তারদের ক্ষেত্রে, আর ডাক্তারদের বিষয়টা নিশ্চয়ই কোনো ডাক্তারের এরম কাজ করবে না। ডাক্তার একটা কথা ঠিকই যে 2 বছরের সাজা হলে তিনি দেখবেন না, এটাও যেমন বিষয়। এবং ডাক্তারবাবু তার একটা নেগলিজেন্স যদি থাকে, এই যে আপনি বলছেন, আপনার কথা প্রেক্ষিতে আপনার কাছে প্রশ্নটা রাখছি, এটাও যেমন একটা বিষয়। থাকার জায়গা না, শুনুন, থাকার জায়গা, তাহলে সে, তার যদি ভয় থাকে তাহলে সে অন্যায় করার আগে সে যখন ফলস ট্রিটমেন্ট, যেটা বলার কথা হচ্ছে ভুল ট্রিটমেন্ট, সেটা নিশ্চয়ই সতর্ক থাকবেন যাতে কেউ না করতে পারে। তাহলে সাজা 2 বছর কেন, 10 বছর হলে কি যায় না? আমি যদি আমার দায়িত্ব ঠিক আছে, সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বারংবার চিকিৎসকরা রোগী ফিরিয়ে দিয়েছে, এটার সংখ্যা কি বাড়বে বলে মনে করেন না? একদম, আমরা দেখেছিলাম। আপনি তো বলছেন যে এটা একটা বিষয়, তাহলে এই আইন আনার ফলে বিরোধীদের মতামত, এটাও দেখেছি এই আইনে আছে, যদি কোনো ডাক্তারকে কেউ হ্যাকেল করে, চাকরিতে কাজের বাধা সৃষ্টি করে, কোনো ভাঙচুর হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। আমরা দেখেছিলাম নীলরতন সরকারি হসপিটালে তৃণমূলের গুন্ডারা, এই ডাক্তারবাবু এখানে বসে আছে, অবস্থানে বলেছিল। আমরা মনে করি এই ডাক্তারদের উপর আক্রমণ হওয়া সেটারও বন্ধ হবে, এই আইনের সেই বিধানটাও আছে, সেটাও দেখুন। ডাক্তারবাবু দেখুন, প্রথম কথা হচ্ছে যে ডাক্তারদের বিরুদ্ধে ক্লিনিক্যাল যে কোনো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে যদি কোনো ভাঙচুর হয়, তার জন্য বিল আজ থেকে 7 বছর আগে
2017-তে পাস করা হয়েছে, সেটা কোনো কথা না। 2 নম্বর হচ্ছে উনি যেটা বললেন, আমি একটা বলে নিই, সেটা হচ্ছে কোনো ডাক্তার, এইটাই আমাদের পয়েন্ট অফ ইন্টেনশন, কোনো ডাক্তার কখনো ইচ্ছে করে ফলস ট্রিটমেন্ট করে না। এবং এ নিয়ে সুপ্রিম কোর্টে 2015 সালের ক্লিয়ার কাট জাজমেন্ট আছে যে রং ডায়াগনোসিস ইজ নট নেগলিজেন্স। এটা তো বিজেপির সঙ্গে আলোচনা করে লাভ নেই, ওনারা এগুলো বুঝবেন না। কিন্তু রং ডায়াগনোসিসের উপর যদি কাউকে জেলে যেতে হয়, কেউ ডাক্তারি করবে না, আমিও করব। আমরা আজকে দেখলাম যে উপনির্বাচনের ফলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আরো বেশি করে মানুষের পাশে থাকতে হবে এবং বিচ্যুতিকে কিন্তু কোনোভাবেই রেয়াত করা হবে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সরকারে এবং সংগঠনে আগামী দিনে কি রদবদল বা কি সংস্কার আনতে চলেছেন মুখ্যমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে, এই বার্তার মাধ্যমে, সেদিকে আমাদের নজর থাকবে। এবং আগামী দিনে বিধানসভায় এই বার্তা আনার পাশাপাশি লোকসভার বাজেট অধিবেশনে বিরোধীরা এই নতুন ফলের পর আরও কতটা চাঙ্গা হয়ে শাসক এনডিএ শিবিরকে আক্রমণ করে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকে আমাদের সঙ্গে ছিলেন দীপঙ্কর সরকার, ডক্টর কৌশিক বিশ্বাস, অনিন্দ রায়চৌধুরী, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি কলকাতা টিভির বাংলা বলছে এই অনুষ্ঠান। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।